কোশ্চেনগুলোর অর্থ বুঝতে কার কার সমস্যা হচ্ছে এখনো? কারো কি সমস্যা হচ্ছে কোশ্চেনের ভাষা বুঝতে? ভাষা বুঝতে সমস্যা হচ্ছে। তো যাদের আমাদের এরকম কোশ্চেন পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে তাদের কোশ্চেনটার উপর ফোকাস করতে হবে বেশি, ঠিক আছে? সে তুমি তোমার গাইড বই থেকেও এগুলো পড়তে পারো, এসে কিউ গাইড বই তো অসংখ্য রয়েছে, 40-50টা ধরে এসে কিউ রয়েছে। তো সেক্ষেত্রে উত্তরটার থেকেও বেশি ফোকাস করতে হবে তোমাদেরকে কি কোশ্চেনটা। এবং আমাদের যে WH ওয়ার্ড নটি আছে তো হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, এগুলো নটি আছে, সেই WH ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু বেশিরভাগ কোশ্চেন হয়, ঠিক না? এবং ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ এগুলো তো আছেই, অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা। তো হাউ, 9 নম্বর কোশ্চেন কি রয়েছে? হাউ ডাজ দ্য পোয়েট ইটারনালাইজ হিজ ফ্রেন্ড ইন সনেট 18? হাউ ডাজ, হাউ কথার অর্থ কি? কিভাবে, কিভাবে, তাহলে কিভাবে কবি, এবার ভার্ব কি রয়েছে? ইটারনালাইজ। ইটারনালাইজ মানে অমর করে দেন হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, ইন সনেট 18। তাহলে সনেট 18-তে কবি তার বন্ধুকে কিভাবে অমরত্ব দান করেন বা অমর করে তুলেছেন। কবিতার মধ্যে বলেছে না, যতদিন মানুষ বেঁচে থাকবে এমন শ্বাস প্রশ্বাস নেবে। তো এই কথাটা এখানে তোমাকে বলতে হবে। তাহলে কি লিখবো? দ্য পোয়েট ইন সনেট 18 ইটারনালাইজ। দেখো এখানে ডাস দিয়ে কোশ্চেন আছে, তাহলে আমি একটা এস লাগাবো, এটা মনে রাখতে হবে। যেমন ঠিক ডিড দিয়ে কোশ্চেন থাকলে ভার্ব সেকেন্ড ফর্ম হয়, ডাস আছে তাহলে ভার্বের সাথে এস লাগাবো। দ্য পোয়েট ইন সনেট 18 ইটারনালাইজেস হিজ ফ্রেন্ড উইথ হিজ পোয়েট্রি, তার কবিতার মাধ্যমে, ঠিক আছে? অ্যান্ড হি অ্যাসার্টস, তিনি জোরের সাথে বলছেন, দ্যাট অ্যাজ লং অ্যাজ men can breathe, this gives life, এখানে উপরে চলে যাচ্ছি, to his friend। বক্তব্যটা কি লিখলাম? কবি সনেট 18-তে বলেছেন, তাই তার বন্ধুকে ইটারনালাইজ করেছেন, অমরত্ব দান করেছেন বা অমর করেছেন তার কবিতার মাধ্যমে। অ্যান্ড হি অ্যাসার্টস, অ্যাসার্টস মানে জোরের সাথে বলা, তিনি জোরের সাথে বলেছেন, দ্যাট অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রেথ দিস গিভস লাইফ টু হিজ ফ্রেন্ড। এখানে আরও আমরা যোগ করতে পারি অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান সি, মানে দুটো টার্ম ছিল, জায়গা সংকটের জন্য সংক্ষেপে লিখে ছেড়ে দিলাম। এটাই হলো মেন এখানকার টু দি পয়েন্ট, ঠিক আছে? হয়ে গেল। তাহলে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ ডেথ ফেল টু ডু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? হোয়াট ডাজ ডেথ ফেল টু ডু, অর্থাৎ মৃত্যু কি করতে ব্যর্থ হয় অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে। কবিতায় চলে যায়, তাহলে মৃত্যু কি করতে ব্যর্থ হয়? কবি এক জায়গায় বলেছেন সনেট 18-এ যে মৃত্যুও তোমাকে তার করাল ছায়ার নিচে নিয়ে যেতে পারে না, ঠিক না? তাহলে আমি লিখবো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, ইভেন ডেথ ফেল to take his friend under his shade as his poem eternalizes his friend. According to the poet, কবির মতে, ইভেন ডেথ এমনকি মৃত্যু, ফেল টু টেক হিজ ফ্রেন্ড তার বন্ধুকে নিয়ে যেতে ব্যর্থ হয়। কোথায় নিয়ে যেতে? আন্ডার হিজ শেড, তার ছায়ার নিচে, তার নিচে। অ্যাজ হিজ পোয়েম, কারণ তার কবিতা, ইটারনালাইজেস হিজ ফ্রেন্ড, তার কবিতা তার বন্ধুকে অমর করে তুলেছে। বাস সেটুকুই আমাকে বলতে হবে। তো এসে কিগুলো মোস্ট ইম্পর্টেন্ট, শ্যাল আই কম্পেয়ার দিতে থেকে 7 নম্বর দেখো, হু পজেজেস দ্য ইটার্নাল সামার, কে শাশ্বত গ্রীষ্মের অধিকারী। পজেস মানে হচ্ছে অধিকারী হওয়া। কে, কার ইটার্নাল সামারটা ইটার্নাল বলো তো? কবিতাটার মধ্যে কার কার গ্রীষ্মের কথা বলা হয়েছে? বন্ধুর, ঠিক আছে? কবির বন্ধুর সামার হচ্ছে ইটার্নাল। তাহলে আমি লিখবো ইন সনেট 18 we see that the poet's friend, সনেট 18-এ আমরা দেখি যে কবির বন্ধু অধিকারী,
possesses the eternal summer. বাস হয়ে গেল। কবির বন্ধু শাশ্বত গ্রীষ্মের অধিকারী। ইটারনাল সামার কোটের মধ্যে থাকলে আমাকেও কোটের মধ্যে লিখতে হবে, কোট না থাকলে লেখার দরকার নেই। হুজ গোল্ড কমপ্লেক্সন অফেন ডিমড, কার সোনালী রং, গোল্ড সোনালী, কমপ্লেক্সন মানে রং বা বর্ণ, অফেন অফেন মানে প্রায়, আর ডিমড আবছা হয়ে যায়, কার গোল্ড কমপ্লেক্সন? ইয়েস, দ্য আইজ অফ হেভেন। আইজ অফ হেভেন বলতে দ্য সান, সূর্যের কথা বলেছে। তাহলে আমরা লিখবো গোল্ড কমপ্লেক্সন, কমপ্লেক্সন of the sun is often dimmed. The gold complexion of the sun is often dimmed. সূর্যের যে সোনালী রং বর্ণ সেটা কখনো কখনো আবছা হয়ে যায়। আই অফ হেভেনটাকে এখানে নিয়ে আসলাম না, কেন? কারণ আই অফ হেভেন দিয়ে আলাদা করে একটা কোশ্চেনে আছে, এবং এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 নম্বরটা, আই অফ হেভেন। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে দ্য সানকে দ্য আই অফ হেভেন বলেছে, আমরা দিতেই পারি, হ্যাঁ, দ্য আই অফ হেভেন। এই সানের জায়গায় দ্য আই অফ হেভেন আমরা লাগাতে পারতাম, অসুবিধা নেই। হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? তাহলে আমরা দেখব ইন সনেট 18 দ্য আই অফ হেভেন refers to the sun. সনেট 18-তে আই অফ হেভেন উল্লেখ করছে সূর্যকে। বাস এটুকুই হলো আমার মেন উত্তর। নেক্সট চলে যায় 4 নম্বর। হোয়াট ইজ দ্য থিম অফ সনেট 18? দেখো এত বড় একটা সনেট, তার থিম মানে হচ্ছে সাবজেক্ট, বিষয়টা কি, সনেটটার বিষয়টা কি, এটা তো একটা বাক্যে লেখা কঠিন, ঠিক না? কিন্তু আমাকে ওভাবে লিখতে হবে। সনেট 18-এর বিষয়টা কি? যখন আমরা পড়েছিলাম শুরুতে, তখন দেখেছিলাম যে হচ্ছে সময়ের যে ধ্বংসলীলা এবং একই সাথে শিল্পকলার যে ইমর্টালিটি, সেটাই তুলে ধরা হয়েছে। অর্থাৎ সময় কাউকে ছাড়ে না, সময় সব কিছুকে বিনষ্ট করে। একই সাথে বলছে আবার শিল্পকে সময় নষ্ট করতে হয় না। তাজমহল এখনো আছে, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এখনো আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে। তো এই যে হলো ব্যাপার, শিল্পকলা কখনো মরবে না। তাহলে আমরা লিখব দ্য থিম অফ সনেট 18 ইজ দ্য ভিক্টরি অফ আর্ট ওভার দ্য destructive power of time. Bas. The theme of sonnet 18 is the victory of art over the destructive power of time. ধ্বংসাত্মক যে শক্তি সময়ের, তার ঊর্ধ্বে শিল্পের যে বিজয়ী বা জয়, সেটাই হচ্ছে এখানকার বিষয়। বাস এটুকু লিখলে আমার হয়ে যাবে, টু দি পয়েন্ট। এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। What is summer's lease in sonnet shall I compare thee? লিজ মানে কি জানি আমরা? ডিউরেশন অফ টাইম, টাইম স্প্যান, একটা জিনিস কতদিন ধরে থাকে সেটা বোঝাতে চাইছে। তাহলে লিখব ইন সনেট শ্যাল আই কম্পেয়ার দি সামার্স লিজ রেফার্স টু দ্য duration of the summer. সময়ের যে ডিউরেশন, স্থিতিকাল, গ্রীষ্মকালের যে স্থিতিকাল, সেটিকে উল্লেখ করছে। ডিউরেশনের জায়গায় কেউ লিখতে পারে রেফার্স টু দ্য লাইফ স্প্যান। লাইফ স্প্যান এই শব্দটা লাগাতে পারে, লাইফ স্প্যান, লাইফ স্প্যান অফ দ্য সামার, গ্রীষ্মের সময়কাল। হয়ে গেল। হোয়াট ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে? কিসে ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে প্রিয় ফুলের কুড়ি, সেগুলোকে নাড়িয়ে দেয় বা ঝাঁকিয়ে দেয়। তাহলে আমরা লিখব ইন সনেট 18 we see that
the rough winds of মে মাসের রুক্ষ বাতাস shake the darling birds of May. এই অফ মেটা এখানে না দিলেও হবে, হ্যাঁ। In sonnet 18 we see that the rough winds shake the darling birds of May, মানে এই অফ মে রুক্ষ বাতাসটা কি মে মাসে হচ্ছে, যার জন্য এখানে অফ মেটা দেওয়া হয়েছে এক্সট্রা করে। কিন্তু শুধু রাফ উইন্ডস, এখানে মূল উত্তর হলো রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলোকে ঝাঁকিয়ে দেয়, নাড়িয়ে দেয়। হয়ে গেল দেখা। নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড? কবি তার বন্ধুকে কিভাবে তুলনা করেছেন? তো কবি তো শুরুটাই করেছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তারপরে ক্ষণেই বলছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেন জয়শ্রী। জয়শ্রী গল্প করছো? ও বাট ইউ শুড নট। ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে কি বলছে? সামারের থেকেও দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে আমরা লিখবো, ডাস দিয়ে কোশ্চেন আছে, প্রেজেন্ট টেন্সে কোশ্চেন আছে। দ্য পোয়েট compares his friend to a summer's day, although যদিও he says his friend is more lovely and এখানে দিচ্ছি মোর টেম্পারেট, এটা আলাদা। compares his friend to a summer's day although যদিও he says যদিও তিনি বলছেন his friend is more lovely and more temperate, বেশি সুন্দর, বেশি কোমল। বাস এটুকু লিখলেই হয়ে গেল 1 নম্বরের কোশ্চেন। এটা যদি বড় কোশ্চেনের মধ্যে থাকতো তাহলে তোমাকে আরো বড় করতে হতো। তো এই হলো সনেট 18। এটা although he says, his friend is more lovely and more temperate। সনেট 18 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু আমাদেরকে বারে বারে দেখতে হবে এবং ভবিষ্যতে প্র্যাকটিস করতে হবে। আরও এসএকিউ রয়েছে, নোট বই দেখবে আরও অনেক এসএকিউ বের করেছে, ভোকাবুলারি বেসড এসএকিউ, কিছু ব্যাকগ্রাউন্ড। যেমন এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কোশ্চেন দিই। ব্যাকগ্রাউন্ড কোশ্চেন কীরকম, যে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ সনেট 18, তখন বলতে হবে। তারপর সনেট 18 এর রাইমড কাপলেট কী ছিল, ছন্দবদ্ধটা কী ছিল, ঠিক আছে, রাইম কাপলেট তো নয়, রাইম স্কিমটা কী ছিল, এরকম ব্যাকগ্রাউন্ডে অনেক কোশ্চেন দেওয়া যায়। হু ইজ দ্য রাইটার অফ দিস সনেট 18, এগুলো মোটামুটি আমরা জানি, বা এগুলো ব্যাকগ্রাউন্ডের কোশ্চেন বলেই দেওয়া হয়নি, ঠিক আছে। বোর্ডেরও সাইজ খুব ছোট, বেশি কোশ্চেন দেওয়া যাচ্ছে।